অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে, তার রক্তের নজরানা দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে, ঠিক কিনা বলো? বিগত 15 বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে, আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি। আমরা দাবি জানাচ্ছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই। আমরা মনে করি, যদি বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃত্বে জামাত ক্ষমতা আসে, তাহলে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে। আসুন আমরা আগামী দিনে শ্রমিকের জনতা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতিকারের পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি। গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাইদ, ওয়াসিম, শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান, 2000-এর অধিক যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে, সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আজকে যে সাধ্য বাধা ফিরিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, তারা অনতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল, এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক। বিগত 16টি বছর ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা
জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার। শুধু তাই নয়, 2013 সালে হেফাজতের আন্দোলনে 5 মে শাপলা চত্বরে রাতের ঘন আধারে আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা গণ হত্যা চালিয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মাধ্যমে। আমাদের কওমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জুলাই আন্দোলনে। শুধু তাই নয়, অগণিত ছাত্র আহত হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে। অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি। আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কোন শাসন এদেশের জনতার জান মালের নিরাপত্তা দিতে পারেনি। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের সময় এসেছে, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশে গণমানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গঠিত হয়েছে। এই ফ্যাসিবাদী স্বৈর শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সাহায্যে। আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই 19শে জুলাইকে, যেদিন ইন্টারনেট শাটডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায়, গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায়, বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। আমি আরো স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল। আজকে তারা শিল্পপতি ছিল, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ, এবং শেখ হাসিনাকে তারা শক্তি জুগিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি, কারণ জালিমরা কখনো সফল হয় না। আপনারা জানেন, আমার পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল, এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল। এই কওমির ভাইরাই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। জামাত ইসলামের আজকের এই 7 দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে, সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক। লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথাকথিত তাগুতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চায় না। আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামী 7টি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে। এই 7টি দফা স্বাধীনতা রক্ষার দফা, এই 7টি দফা ভোটাধিকারের দফা, এই 7টি দফা জুলাইয়ের চেতনার দফা, এই 7টি দফা আত্মনিয়ন্ত্রণাধিকারের দফা, এই 7টি দফা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা। এই 7টি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণকে ক্ষমতায়নের জন্য দফা। আপনাদের এই লক্ষ জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই, কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে, ফ্যাসিবাদের কোনো পরিচয় নাই, ফ্যাসিবাদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, স্বৈরাচারের কোনো দল নাই, কর্তৃত্ববাদীদের কোনো দল নাই। অতীতে একটা দল
ফ্যাসিবাদ হিসেবে আপনাদের আন্দোলনের মুখে পলাইয়ে গিয়েছে, আবার ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদের প্রথম অস্ত্র হলো জনতার ভিতরে বিভক্তি তৈরি করা, জনগণকে দুভাগে ভাগ করা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে, যে কথা দিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল, গতকাল একটা রাজনৈতিক দল মৌন মিছিলের প্রোগ্রাম দিয়েও সেখানে রাজাকার উৎখাতের বক্তব্য দিয়েছে। তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে। তারা 1 বছরের স্মৃতি ভুলে গিয়েছে। এই লক্ষ জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি। আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে, বাংলার মানুষ এদেশে আর ফ্যাসিবাদকে ঠাঁই দিবে না। জামাত আইন অঙ্গনে আইনি সংস্কারের জন্য যে দাবি করছে তা হচ্ছে বিচার বিভাগ থেকে, বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে। বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। আইন প্রণয়ন এমন ভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ন্যায়পরায়ণ নীতি অবলম্বন করা হয়। বিশেষ করে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই নীতির ব্যর্থ হওয়ার কারণে আমরা বিচারপতিদের কারো মুখ থেকে শুনতে পেরেছি আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। মনে পড়ে আপনাদের কথা? একজন বিচারপতি বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা এমন বিচারপতির রিক্রুটমেন্ট চাই না, আমরা মৌলিক সংস্কার চাই। সাইবার অ্যাক্ট 2023 অবিলম্বে কালাকানুন বাতিল করতে হবে, যে অ্যাক্টের মাধ্যমে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কার করতে হবে, পুলিশে সংস্কার করতে হবে, র্যাবের মধ্যে সংস্কার করতে হবে, জনপ্রশাসনের সংস্কার করতে হবে। আমরা নির্বাচন কমিশনে এমন সংস্কার চাই যাতে 14 সাল 18 সাল 23-এর মতো আর কোন নির্বাচনী তামাশা জাতিকে দেখতে না হয়। এটা স্বচ্ছ, এটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোন তামাশার নির্বাচন আমরা চাই না। আমি একটা আহত একটা পরিবার, কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায়, কিন্তু আমি সরকারের আমি কোনো অবলম্বন পাই নাই। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে, আমি কিন্তু এই 1 বছর কি হালাবাসা চলতে আছি, কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি। আমার এই আজকের এই আওয়া সব জামাত ছাড়া আমার এই সাহায্য কেউ করেন নাই। আমার এই 1 বছর পুরো জামাতে সাহায্য করে আমার এই দূর চালছে ঘুরছে, কিন্তু কেউ উদ্ধারে যায় নাই। আমার 2024 19 তারিখে আমি গুলি খাই, আজ সেই 19 তারিখে জামাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসা লয় না, পুলিশ কেস আমারে সিটও ফালিয়ে থিয়ে দিছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না, থানা তো অরিন করতে হবে। হেরপরে আমার ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে, একটু লেট হবে। ডাক্তার লোক পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জামাত এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করার পরে আমার গার্জিয়ান ডাইকা হেরো এই জামাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্র সইটো নিয়ে আমার ঠ্যাং কাটা হয়। কিন্তু ভাইয়েরা শুনেন, এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার সোনিয়াকড়া এলাকার ভিতরে, কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোন একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই। সোনিয়াকড়া সবাই আমার সাহায্য করছে। আমি চাই এই সরকারে আমার এই দায়টা, এমনকি আমার একটা পা চলে যায়, আমার সন্তান কি হালাবাসা চলবে, আমরা কি হালাবাসা চলবো, আমার শহীদ পরিবার কেমতে চলবে, আহত ভাইয়েরা কেমতে চলবো, এগো একটা সিদ্ধান্ত চাই। আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা পাগল হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো বিচার নাই।
আঙ্গ বিচার আগে হের করে ভোটের চিন্তা করতে হবে। যারা আঙ্গ বিরুদ্ধে লইয়া যারা আন্দোলন করছে হেরা যদি ভোটের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার ভাইয়ের মতো আরো প্রায় 2000 মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, প্রায় 25,000 মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। যে কারণে আমরা স্বাধীনতার স্বাদ সবাই ভোগ করতেছি। 1 বছর হয়ে গেছে, একটা বিচারও আনুষ্ঠানিকভাবে একটা মামলারও বিচার শুরু হয় নাই। 1 বছর হয়ে গেছে, আজকে জুলাই প্রক্লেমেশন এই পর্যন্ত ঘোষণাপত্র দেয়া হয় নাই। আজকে 1 বছর পরেও বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় নামতে হয়। বিচারের জন্য শহীদ পরিবার বিভিন্ন ধারে ধারে যেতে হয়। জুলাই প্রক্লেমেশনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়। এই সরকারটা আমাদেরই সরকার আমরা বলি। এতগুলো শহীদ ভাইদের এবং আহত ভাইদের রক্তের উপরে পা দিয়ে সরকার ক্ষমতার মসনদে বসেছে। শহীদ এবং আহত ভাইদের এবং দেশের সংস্কার করার জন্য তাদেরকে বাংলার জনগণ এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে রক্ত দিয়ে ভোগ বিলাসিতা করার জন্য ক্ষমতার মসনদে বসায়নি। আমার ছেলে গত আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত বিচারের নিম্নতম কিছু দেখতে পাচ্ছি না। বিচারের নামে আমাদের সাথে প্রহসন করা হচ্ছে, বিচারের নামে তালবাহনা করা হচ্ছে। আজকে যে 2000 মায়ের সন্তান জীবন দিয়েছে এই দেশের জন্য এবং 25,000-এরও অধিক সন্তানেরা যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের রক্তের বিনিময়ে আমাদের এই সরকার, আমরা বলি আমাদের সরকার। অথচ দেখেন জুলাই প্রক্লেমেশন নিয়ে কি ধরনের তালবাহনা শুরু করেছে। আজকে জুলাই প্রক্লেমেশন দেওয়ার জন্য কেন 1 বছর লাগবে? আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে বলতে চাই, শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে আর কোনো তালবাহনা করবেন না। আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। আমার ছেলে আবরাল ফাহাদ, তার কি দোষ ছিল? তার দোষ ছিল হচ্ছে এই দেশের সরকার যে কিছু মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে, সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন 1,35,000 কিউসিক পানি ভারতকে বিনা উজরেতে তাকে দেওয়া হচ্ছিল। সেইটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল, সেইটাই এই ফেসবুকে দিছিল। তারপর তৎকালীন 47 সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিমবাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল, কিন্তু তারা দিয়েছিল না। তার বিনিময়ে এই ফেসিবাদ সরকার মোল্লা পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না, ইলিশ মাছ পাই না, সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারত থেকে দেওয়া হতো। এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে 2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এইটাই কি ছিল তার দোষ? দেশের পক্ষে একজন কথা বললে তাকে হত্যা করতে হবে এবং তাকে হলে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। আমি চট্টগ্রামের 16 জুলাই যে বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সাল আহমেদ শান্ত একজন। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত পিতা। আমি মোটেও বিচলিত নয়,
মোটেও শঙ্কিত নয়। আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ আরও যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি আরও দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্যকর হয়। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে, সেটা 16ই জুলাই যখন শহীদ আবু সাঈদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যে কারণে সে কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই, আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই। তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাঁটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে, শাইখুল হাদিস এ মৌলানা একেএম ইউসুফ, মৌলানা আব্দুস সোবহান সহ অনেককে, সেই ফ্যাসিবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সম্মানিত লাখো ছাত্র জনতা, আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই, আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক। আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই। জনগণের সমর্থন নিয়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। অতএব জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। জামাত ইসলামী জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে, কিন্তু জামাত ইসলামী আমি এবং দামির নির্বাচনে বিশ্বাস করে না। জামাত ইসলামী যেন তেন কোন নির্বাচনে বিশ্বাস করে না। এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে নিয়ে যাবে। সেজন্য আমাদের সুস্পষ্ট দাবি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। পুলিশে সংস্কার করতে হবে, জনপ্রশাসনে সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে। জামাত ইসলামী এদেশের একমাত্র রাজনৈতিক দল, ইউনিট থেকে আমির পর্যন্ত প্রতিটি বছর, প্রতি 3 বছর পর পর জামাত ইসলামী তার আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল হিসাবে। সুতরাং জামাত ইসলামী নির্বাচনকে ভয় পায় না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসেন, এদেশের 1 কোটি জনতার সমর্থন নিয়ে সক্কা গায়া এবার আপনাদেরকে আমরা পরাজিত করব। যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা লক্ষ্য করছি এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে
সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন, এটি গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যে ত্যাগ এবং কোরবানি, যে শহীদ এবং আহত, তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। বিগত 5 আগস্ট এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে, আপামর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজনে আমরা আরেকটি আগস্ট ঘটাবো, আমরা আরেকটি জুলাই ঘটাবো। বাংলাদেশের মাটিতে মুজিববাদের স্থান হবে না, বাঙালি জাতীয়তাবাদের স্থান হবে না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনো জীবিত আছে। প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব, ঘাম দেব, লড়াই করব। আওয়ামী প্রেতাত্মাদের চূড়ান্ত পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব। হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে। তারা গণহত্যা পরিচালনা করেছে 2006 সালের 28 অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে পিলখানার সদর দপ্তরে। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে আলেম ওলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছে জামায়াত ইসলামীর আমির, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন পর্যন্ত 1 বছর চলে গিয়েছে, কোন বিচারই দৃশ্যমান হয় নাই। নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে। শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না। সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন লম্প জম্প আর এক মুহূর্ত দেখতে চাই না। বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে অনতিবিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে।
এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করতে হবে। শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকে জুলাই বিপ্লবের পক্ষ শক্তির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হইতে পারে, কিন্তু শত্রুতা হইতে পারে না। আজকে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে কিছু বিভেদ সৃষ্টি হওয়ার পরে পেশিবাদের দোসররা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। আজকে তাদের মাথা ভেঙে দিতে হবে। গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন। যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো 16 বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি। কিন্তু আমরা ওই যে আপনার হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। বিপ্লবের পরে, গণজাগরণের পরে যে আশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশার বাস্তবায়ন। আমরা চাই এই দেশ নতুন করে বাঁচুক, শান্তিতে ইনসাফ সহকারে বাঁচুক, এর কোনো বিকল্প নাই। আমরা চাই এই দেশে ফ্যাসিবাদ ও তার দূষরদের বিচারের দৃশ্যমান অবস্থা তৈরি হোক। আমরা চাই আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হোক। জোর করে, জবরদস্তি করে যাতে কেউ নির্বাচনকে বানচাল করতে না পারে, কেন্দ্র দখলে নির্বাচনকে ধ্বংস করতে না পারে। আমরা চাই সেই নির্বাচন যেন তারা প্রকার নির্বাচন করে এই জাতির মুক্তি আসবে না। আমরা চাই একটি সুন্দর নির্বাচন করার মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর সাহেব যে ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচন করতে চান। আমরা চাই আপনি আপনার কথা মতো সে কাজটি করার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে জাতি জনগণ আপনার পক্ষে থাকবে, তারা সাহায্য করবে ইনশাআল্লাহ। স্মরণ করতে হয় গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল, আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল, শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল। তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যদি এই 5ই আগস্ট না সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না। আমরা শহীদদের জন্য জান্নাতি উচ্চ মকাম কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সময় সংক্ষেপ, শুধু আমার স্নেহের
ছেলেদের উদ্দেশ্যে হৃদয়ের একটা কথা বলতে চাই। সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির বার্ধক্যে পৌঁছায় গেছেন, প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার চলাফেরা কখনো বার্ধক্যের নমুনা আমরা দেখতে পাই না। নৌজিয়ানের মতো তিনি সরাসরি করছেন। আমার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ? আবু সাঈদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, তোমাদের শরীরে রক্ত নাই? আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্ডা নিয়ে সামনে চলতে থাকবে, যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাআল্লাহ। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। বাংলাদেশের সকল মানুষের দল, নীতিক যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনিক, সাদা, কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। মোহতারামি বিস্তারিতভাবে বলবেন। আর একটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ এই জায়গায়ও কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে প্যাটার্ন, তার বিরুদ্ধে এই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। সোহরাওয়ার্দীর 2টা মহাসমাবেশ, কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বিগত 16-17 বছর যে জুলুমের শিকার হয়ে এই দেশের সবচেয়ে বড় জালেম এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করেছি। ইনশাআল্লাহ সামনেও সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং যারা উপস্থিত হন নাই, সকল দল মত নির্বিশেষে
সকলকে বলবো ঐক্য থাকেন, ঐক্যবদ্ধ হন, ঐক্যর বিকল্প কোন শক্তি নেই। খবরদার, আপনাদের এই বিশৃঙ্খলা অনৈক্যের কারণে যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টরা আবারও কিছু করে পেলে তার সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। হেফাজতের 13 সালের হত্যার জন্য বিচারের কমিশন এর দাবি জানাচ্ছি এবং হেফাজতের মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সরকারকে এত বড় ক্ষমতা দিই নাই কেয়ারটেকার আজকে বাইর মালিক হইয়া আজকে আমাদের দেশে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন, এটা আমরা মানব না, মানি না, মানব না। 16 বছর কোথায় ছিলে, গাদায় কি করছে সেটার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছ। তাই মানবাধিকারের নামে কোন কোরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকাণ্ড এদেশে আমরা বরদাস্ত করব না। কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করা যাবে না। এর জন্য ঐক্য থাকতে হবে। ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না। সেখানে দুর্নীতি বাসা বাঁধে, মুনকার ফিতনা ফাসাদ বাধা বাঁধে। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। সেজন্য এদেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনে জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ। এই আইন চালু করতে হবে, তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে। ঘুষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ যে দেয়, ঘুষ যে নেয় উভয় জাহান্নামে। এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারাই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে, ঘুষ চাইলে মারবেন ঘুষি, জনগণ হবে খুশি। আমি 14 বছর জালেম সরকার, স্বৈরাচারী সরকারের কারাগারে বন্দী ছিলাম। আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমত, একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্তত্যাগ, কোরবানির বিনিময়ে দেশ নতুন স্বাধীন বাংলাদেশ, আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপনাদের সামনে মিলিত হয়েছি। আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। আমার রায়ে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন। আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল। আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে। সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাদের কি অপরাধ ছিল?
তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে আন্দোলন করছিলেন। তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষার আন্দোলন করেছিলেন। শোষণ জুলুম নির্যাতনের হাত থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন। এটাই ছিল তাদের অপরাধ। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামীর আন্দোলনকে স্তব্ধ করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে। আজকে 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না? বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে এটি খরস্রোতা নদীর মতো। নদীর সামনে যে নামে আপনি বাঁধ দেন না কেন, খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয়, বাঁধে ভেঙ্গে সামনে যেতেই থাকে। আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক, 71-এ বয়ান করে হোক, যে নামে আমাদেরকে বাঁধ দিয়ে আমাদেরকে আটকাবার ব্যবস্থা করা হয়েছিল, কোন শক্তি সেই বাঁধে আমাকে আটকাতে পারে নাই। আজকে জামাত ইসলামী সামনে অগ্রসর হচ্ছে। যারা বলেছিলেন যে আমাদের বেটি শাকের বেটি দেশ থেকে পালায় না, আজকে কারা পালিয়েছে? জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই। মীর কাসিম আলী সাহেব আমেরিকায় ছিলেন, তিনি বাংলাদেশে এসেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর যাদের ঠিকানা অন্য দেশে, তারাই পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে। আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না। যা উপড়ে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে। জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, 54 বছরে বাংলাদেশে দেখলাম, এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। যে ভাগ্যের মালিক আল্লাহ, সে আল্লাহই যে আইন দিয়েছেন এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকতা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। তা আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আরে আপনারা কথা বন্ধ করেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই,
এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি থাকে ফেরত এনে দেন। আপনারা পারবেন না, যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।